সাইবার নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন, কারিগরি ছাড়া অজামিনযোগ্য নেই কোনো ধারা। সামাজিক মাধ্যম থেকে তারেকের বক্তব্য অপসারণের নির্দেশ হাইকোর্টের, আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের হট্টগোল। পাওনা টাকা না দিয়ে বিদেশে পাচার, ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে 18 শ্রমিকের মামলার সমন জারি। ঢাকায় শুরু বাংলাদেশ ভারত বার্ষিক প্রতিরক্ষা সংলাপ, সম্পর্ক আরও সুদৃঢ় হবার আশাবাদ। শাহজালালের থার্ড টার্মিনালে থাকছে সর্বাধুনিক সব প্রযুক্তি, আন্তর্জাতিক যোগাযোগের হাব হয়ে ওঠার আশা। আপনি চান কি না চান, আমরা আপনাকে দেশি সরিষার খাঁটি তেলে দিয়ে যাব। জি হ্যাঁ, এই নিন সুরেশ সরিষার তেল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। 4টি কারিগরি ধারা ছাড়া বাকি সবগুলো ধারা জামিনযোগ্য রেখে সাইবার নিরাপত্তা আইন 2023-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে নতুন এ আইন করা হলেও দায়ের করা পূর্বের মামলাগুলো বাতিল হচ্ছে না। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসিকে নির্দেশ দেন বিচারপতি খসরুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ। এই আদেশকে কেন্দ্র করে এজলাস কক্ষে চলে বিএনপিপন্থী আইনজীবীদের হট্টগোল, বিক্ষোভ। এক পর্যায়ে এজলাস ত্যাগ করেন 2 বিচারপতি। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। গণমাধ্যমে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বক্তব্য প্রচারের বিরুদ্ধে রুল শুনানির দিন ধার্য ছিল সোমবার। রিটকারীর আইনজীবী রোববারে একটি আবেদন করেন যাতে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারেক রহমানের বক্তব্য সরিয়ে ফেলার আর্জি জানানো হয়। সোমবার সকালে আদালতে কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথেই অ্যাডভোকেট কামরুল ইসলাম নজরে আনেন আবেদনটি। আদালত সংক্ষিপ্ত আদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারেক রহমানের বক্তব্য সরিয়ে ফেলার আদেশ দেন। এ পর্যায়ে এজলাসেই ক্ষোভে ফেটে পড়েন বিএনপিপন্থী আইনজীবীরা। বিক্ষোভের এক পর্যায়ে বন্ধ হয়ে যায় বিচার কাজ। এ সময় এজলাস ত্যাগ করেন 2 বিচারপতি। আজকে আদালতে যেই কাজটা করছে সবচেয়ে ন্যাক্কারজনক কাজ করছে, কজলিস্ট ছুড়ে মেরেছে আদালতের দিকে। আদালত তাদের আচরণ এত উচ্ছৃঙ্খল আদালতে করেছে, যার ফলে মাননীয় বিচারপতি নেমে গেছেন পদ্মা এজলাস থেকে কিছুক্ষণের জন্য। পরে রিটকারীর আইনজীবীরা সাংবাদিকদের নতুন আদেশের কথা জানান। তারেক রহমানের যে ইদানিং যে সমস্ত বক্তব্য, বিবৃতি, ভিডিও, অডিও, ইউটিউব সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার বিটিআরসি থেকে তাকে একটা নির্দেশ দেয়, সেই ব্যাপারে আমি একটা অ্যাপ্লিকেশন করছিলাম, সেটা আদালত অ্যালাউ করেছে। বিটিআরসির আইনজীবী জানান, হাইকোর্টের এই আদেশের প্রেক্ষিতে তারা কাজ শুরু করবেন। সার্টিফাইড কপি আসলে ওটা আমাদের যে কন্টেন্টগুলো নামানোর জন্য সুবিধা হবে। এর আগে সার্টিফাইড কপি পাওয়ার আগে আমাদের বিটিআরসির পক্ষ থেকে যা যা করার আমরা তা করব, এবং তা করার জন্য আমি মনে করি বিটিআরসির চেয়ারম্যান সাহেব যিনি আছেন উনি সবাইকে নির্দেশ দিবেন। সকাল 11টা থেকে দুপুর 1:15 পর্যন্ত এজলাসে অবস্থান করার পর বেরিয়ে আসেন বিএনপিপন্থী আইনজীবীরা। সাংবাদিকদের তারা জানান, বক্তব্য না শুনে এজলাস ত্যাগ করা দুঃখজনক। মাননীয় বিচারপতির ব্যাপারে যখন পিটিশনারের অনাস্থা থাকে এবং সেই ওয়েল ফাউন্ডেড অনাস্থা, আমরা সবিস্তারে পিটিশনে উল্লেখ করেছি কেন আমরা পিটিশনার কেন অনাস্থায় আছেন, সেইটা পেন্ডিং থাকা অবস্থায় উনি আদালতে পিটিশনারের কোনো অ্যাপ্লিকেশন না শুনে, আমাদের কোনো অ্যাপ্লিকেশন না শুনে আদালতের এজলাস ত্যাগ করছেন, এটা অত্যন্ত দুঃখজনক। দুপুর থেকে আবারও এজলাসে বিচার কাজ পরিচালনা শুরু হয়। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে আরও একটি মামলা হয়েছে। এবারের মামলার বাদী গ্রামীণ টেলিকমের 18 জন সাবেক শ্রমিক। পাওনা মুনাফা না দিয়ে তা বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। আগামী 16 অক্টোবরের মধ্যে অভিযোগের বিষয়ে ডক্টর ইউনূসকে জবাব দিতে বলেছেন আদালত। শাকের আরজুর আরও একটি রিপোর্ট। ঢাকার শ্রম আদালতে আরও একটি মামলা হয়েছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। সোমবার গ্রামীণ টেলিকমের 18 জন সাবেক শ্রমিক এই মামলা দায়ের করেন। এতে তারা পাওনা মুনাফা দাবি করেছেন। অভিযোগ তোলা হয়েছে, শ্রমিকদের মুনাফার অর্থ পরিশোধ না করে তা মানি লন্ডারিংয়ের মাধ্যমে সরিয়ে নিচ্ছেন ডক্টর ইউনূস। বাদীরা 2006 সালের আগে গ্রামীণ টেলিকমে কর্মরত ছিলেন। 18 জনের পাওনা হলো 21,41,17,163 টাকা 75 পয়সা। ঢাকার শ্রম আদালত শুনানি শেষে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী 16 অক্টোবরের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। 18 জনের পক্ষে মামলা করা হয়েছে। এর মধ্যে আদালত এই মামলার ফলে সমন দিয়েছেন, যে সমনের তারিখ হলো আগামী 16-10-23। এই তারিখে দিয়েছে 9 জনের পক্ষে সমন এবং অপর 9 জনের পক্ষে দিয়েছে 18-10-2023 তারিখের মধ্যে সমন তামিল করার জন্য আদালত আদেশ দিয়েছে। এদিকে শ্রম আইন লঙ্ঘনের অপর একটি মামলায় ডক্টর ইউনূসের বিচার চলছে। ওই মামলায় ডক্টর ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের এমডি মোহাম্মদ আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহানকে বিবাদী করা হয়েছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ডক্টর ইউনূসের পক্ষে 34 বিশিষ্ট নাগরিকের বিবৃতির সমালোচনা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ডক্টর ইউনূস কর্মচারীদের প্রাপ্য না দিয়ে জালিয়াতি করেছেন, এ বিষয়ে মামলা চলমান রয়েছে। এমন অবস্থায় গরিবের টাকা মেরে খাওয়া ব্যক্তির পক্ষে বিবৃতি দিয়ে ওই বিশিষ্ট নাগরিকরা শ্রমিকের বিপক্ষে অবস্থান নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এটা সম্পূর্ণ নীতি নৈতিকতা বিবর্জিত কাজ হয়েছে বলেও মত তার। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, আপনারা যে বিবৃতিটা দিলেন, আপনারা শ্রমিকদের পক্ষে আপনাদের কোনো বক্তব্য নাই কেন? 1200 কোটি টাকার শ্রমিকদের পাওনা ছিল, সেই পাওনা না দিয়ে সেটাকে জালিয়াতির মাধ্যমে কমিয়ে 400 কোটি টাকা করা হলো, আর আপনারা সেটার পক্ষে বিবৃতি দিলেন। আপনাদের বুদ্ধিটা কি এখানে একটু লোপ পেয়েছে? ঢাকায় শুরু হয়েছে দুদিনব্যাপী বাংলাদেশ ভারত বার্ষিক প্রতিরক্ষা সংলাপ। সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী মাল্টিপারপাস হলে দুই দেশের 5ম এই সংলাপ শুরু হয়। এতে বাংলাদেশের পক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান এবং ভারতের পক্ষে প্রতিরক্ষা সচিব গিরিধর আরমান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সময় লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তি সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, যা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় তৈরি হয়েছিল। এই সম্পর্ক বহুমাত্রিক, বহুমুখী এবং সর্বদা বিকাশমান। I would like to recall the unprecedented support provided by India in our War of Independence. I must make a special mention about the contribution of our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, who was actually the chief architect of our independence. শাহজালাল বিমানবন্দরে 3rd টার্মিনাল চালু হলে আন্তর্জাতিক বিমান যোগাযোগের হাব হবে বাংলাদেশ। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানিয়েছেন, এরই মধ্যে বিশ্বের বড় বড় এয়ারলাইন্সগুলো যোগাযোগ শুরু করেছে। যাত্রী সেবা নিশ্চিতে আধুনিক প্রযুক্তির সব ছোঁয়ায় থাকছে 3rd টার্মিনালে। সাইদুল ইসলামের 2 পর্বের রিপোর্টের শেষ পর্ব। উন্নত বিশ্বের বিমানবন্দরগুলোর মতো সর্বাধুনিক সেবা নিশ্চিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে দিনরাত কাজ করছে কয়েক হাজার কর্মী। কাজও এখন শেষ পর্যায়ে। 5,42,000 বর্গমিটারের অ্যাপ্রনে একসঙ্গে রাখা যাবে 37টি উড়োজাহাজ। থাকছে 1,500 গাড়ি পার্কিং সুবিধা। এছাড়াও থাকছে 115টি চেক ইন কাউন্টার, প্রথম পর্যায়ে 12টি বোর্ডিং ব্রিজ আর 64টি ইমিগ্রেশন কাউন্টার। সুপারফাস্ট চেক ইন ইমিগ্রেশন কাউন্টার কিংবা বোর্ডিং ব্রিজ সবই অত্যাধুনিক। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানিয়েছেন, এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় এয়ারলাইন্সগুলো বন্দর ব্যবহারের
আগ্রহের কথা জানিয়েছে। প্রচুর এয়ারলাইন্স নতুন করে বাংলাদেশে আসার জন্য আগ্রহ প্রকাশ করছে। বিমানবন্দরটা হয়ে গেলে পরে এটার অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স জাপান কিছু সংস্থা তারা একটা স্পেশাল পারপাস কোম্পানি খুলে তার মাধ্যমে এটা অপারেট হবে। আশা করছি এখানে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের মান অনেক বেশি উন্নত হবে এবং আমরা এয়ারপোর্টের ক্যাপাসিটি অনেক বেড়ে যাচ্ছে। যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে গ্রাউন্ড ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে। এক্ষেত্রে বিমানের পাশাপাশি জাপানের একটি কোম্পানিকে কাজ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র জাপানের সংস্থারা আসতেছে, তাদেরকে কিভাবে এখানে ইন্টিগ্রেট করা যায় এটাই আমাদের এখন নেক্সট চ্যালেঞ্জ হবে। এবং যে ইকুইপমেন্টগুলো বসানো হচ্ছে এবং আমরা যে স্টেক হোল্ডার যারা কাজ করে, এখানে একটা বিমানবন্দরে তো অনেক সংস্থা কাজ করে, এদেরকে ইন্টিগ্রেট করতে হয় সিস্টেমের সাথে। এই প্রক্রিয়াটা আমাদের প্রায় 6 মাস থেকে প্রায় 1 বছরের মতো লাগবে এবং এটা করা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের একজন এই যাত্রী সম্মানিত যাত্রী এখানে পুরোপুরি এই নতুন নবনির্মিত টার্মিনালের পুরো সুবিধা ব্যবহার করতে পারবে। দুটি সংস্থা দায়িত্ব পালন করলে প্রতিযোগিতার মাধ্যমে সর্বোচ্চ সেবা মিলবে বলেও জানান ব্যবিচক চেয়ারম্যান। সিভিল এভিয়েশন সেক্টরে একটা বিশাল পরিবর্তন আসছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকবে। খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলা চলবে কিনা আদেশ বুধবার। ইরাকে প্রবাসীকে অপহরণ করে দেশে মুক্তিপণ আদায়, দালাল চক্রের 8 জন গ্রেপ্তার। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। 4টি কারিগরি ধারা ছাড়া বাকি সবগুলো ধারা জামিনযোগ্য রেখে সাইবার নিরাপত্তা আইন 2023-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে নতুন এই আইন করা হলেও দায়ের করা পূর্বের মামলাগুলো বাতিল হচ্ছে না। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে বসে মন্ত্রিসভার বৈঠক। এতে ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে নতুন সাইবার নিরাপত্তা আইন 2023-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। গেল 7 আগস্ট এই আইনের নীতিগত চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। সাইবার নিরাপত্তা আইনের কারিগরি সংক্রান্ত 17, 19, 27 এবং 33 নম্বর ধারাকে জামিন অযোগ্য বলে ধরা হয়েছে। বাকি সব ধারাই জামিনযোগ্য করা হয়েছে। মন্ত্রিসভা বৈঠকের পর বিকেলে সংবাদ সম্মেলনে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, সাইবার সন্ত্রাস, হ্যাকিং সহ নানা অপরাধের কারণে 4টি ধারাকে জামিন অযোগ্য করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাগুলো আগের আইনে চলবে বলেও জানান তিনি। এছাড়া মন্ত্রিসভায় ভূমি অপরাধ ও প্রতিকার আইন এবং জাতীয় সংসদ নির্বাচন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ বুধবার। সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এদিন ঠিক করে দেয়। এর আগে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে গত 17 মে রিভিশন আবেদনটি করেন খালেদা জিয়ার আইনজীবীরা। রিটে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রুল চাওয়া হয়েছে। একই সঙ্গে 19 মার্চের অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়েছে। গত 19 মার্চ নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত 9-এর বিচারক শেখ হাফিজুর রহমান। প্রথমে চাকরির প্রলোভন, পরে জিম্মি করে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন, সেই ছবি ধারণ করে বাংলাদেশ থেকে বিকাশের মাধ্যমে লাখ লাখ টাকা মুক্তিপণ আদায়। ইরাকে এমন ঘটনার শিকার এক বাংলাদেশির মায়ের মামলায় 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআই। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। ইরাক প্রবাসী মুসলিম মোল্লা জীবিকার তাগিদে 2016 সালে সেদেশে যান। 2021 সালে চাকরি হারান তিনি। সেলিম নামের এক বাংলাদেশি তাকে ভালো বেতনে চাকরি দেওয়ার নামে নিয়ে যান। পরে তার কাছে থাকা $2000, মোবাইল সহ সব মালামাল নিয়ে একটি রুমে জিম্মি করা হয়। এরপর শুরু হয় নির্যাতন। অভিযোগ মুসলিমের।
নির্যাতনের সময় লাইভে তার মাকে ভিডিও দেখানো হতো যেন দ্রুত টাকা দেন। পরে দেশ থেকে 12টি সিমের মাধ্যমে 6 লাখ টাকা পরিশোধ করেন মুসলিমের মা। আমার হাত পা বেঁধে রাখে, চিকনদের পাও বেঁধে রাখে, হাত পা বেঁধে রাখে। আমার সাথে মায়ের $2,000 ছিল, একটা আইফোন মোবাইল ছিল 12, আমার সাথে আরো কিছু টাকা ছিল। পরে আমাকে আটকে রাখে, মোটামুটি তিনি অত্যাচার করে। আমার আম্মুকে ভিডিও ফোনে কথা বলায়, আমার আম্মু দেখে তার কাছে 10 লক্ষ টাকা মুক্তিপণ চায়। মুসলিমের মা পরে মামলা করলে পিবিআই এর তদন্তে উঠে আসে বিস্তারিত। দুপুরে সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, মুক্তিপণ আদায়ের মামলায় জিম্মি চক্রে যুক্ত 8 জনকে বরিশাল, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মাগুরা এবং খুলনা থেকে আটক করা হয়েছে। যারা এই কাজটি করেছেন 6 জন, তাদের মধ্যে 3 জন সেটেল হয়ে গিয়েছেন, অর্থাৎ স্ত্রী পরিবার নিয়ে তারা ইরাকে সেটেল হয়ে গিয়েছেন। আর বাকি 3 জন মাঝে মধ্যে বাংলাদেশে যাতায়াত করেন। আমরা তাদের উপর নজরদারি রাখছি, যারা বাংলাদেশে প্রবেশ করলেই আমরা তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করব। আরও যারা জড়িত তাদেরও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পিবিআই। যারা এই কাজটি ঘটিয়েছেন তাদের আইনের আওতায় আনবার জন্য আমরা সক্রিয় আছি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। 1 সেপ্টেম্বর চালু হচ্ছে ঢাকা টু নারিতা ফ্লাইট। সপ্তাহে 3 দিন এই বিমান সেবা পাওয়া যাবে। বিমানের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধু বাণিজ্য নয়, এর মাধ্যমে 2 দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক নতুন মাত্রা পাবে। উন্নয়ন প্রকল্প সহ শিল্পে কর্মরত জাপানিরা এতে যেমন উপকৃত হবে, ঠিক তেমনি বাংলাদেশের শিক্ষার্থী ও পেশাজীবীরাও উপকৃত হবে। 3টি ড্রিম লাইনার অত্যাধুনিক মডেলের বিমান দিয়ে এই সেবার পাশাপাশি কার্গো বিমানে মালামাল পরিবহনের সেবা নিতে পারবে ব্যবহারকারীরা। চলে গেলেন ময়মনসিংহের বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান। রোববার রাত 11টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শোকের ছায়া নেমে এসেছে তার নির্বাচনী এলাকায়। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। চলে গেলেন শিক্ষক ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের জনপ্রিয় রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান। শেষবারের মতন দেখতে ও শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢলেই বলে দেয় সাধারণ মানুষের কতটা আপনজন ছিলেন তিনি। সাবেক সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের জন্ম ময়মনসিংহের আকুয়া গ্রামে 1942 সালের 8 ফেব্রুয়ারি। 71-এর মুক্তিযুদ্ধে তার ছিল অসম সাহসী ভূমিকা। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য পান 21 পদক। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রয়াত এই রাজনীতিবিদ। সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব অধিষ্ঠিত থেকে তিনি সফলভাবে প্রত্যেকটি কাজ তিনি পালন করেছেন। সারা জীবন রাজনীতির মাঠে কাটিয়ে দেয়া মানুষটি বেশ কিছুদিন ধরে ভুগছিলেন বার্ধক্যজনিত নানা জটিলতায়। রোববার দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। জেল, জুলুম, কারাগার, লড়াই, সংগ্রাম, আন্দোলন সব কিছুতেই তৈরি ছিলেন। ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অকুতোভয় সংগ্রামী জীবন আমাদের প্রেরণা দিয়েছে। অধ্যক্ষ মতিউর রহমান ময়মনসিংহ পৌরসভার 3 বারের নির্বাচিত চেয়ারম্যানও ছিলেন। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। জানাবো ব্ল্যাক ডেঙ্গু পরিস্থিতির খবর। প্রায় দ্বিগুণ মৃত্যু ঝুঁকিতে ডেঙ্গু আক্রান্ত গর্ভবতী মায়েরা। তাই জ্বর হলেই দ্রুত ডেঙ্গু পরীক্ষা করে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। ফারজানা শোভার প্রতিবেদন। 9 মাসের গর্ভবতী রুমা বিশ্বাস ডেঙ্গু আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান গেল 27 জুলাই। এর 2 দিন আগে মারা যান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব SM নাজিয়া সুলতানা। তিনি ছিলেন 8 মাসের গর্ভবতী। সারা দেশে ডেঙ্গু কেড়ে নিচ্ছে এমন অনেক সন্তান সম্ভবা মায়ের প্রাণ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এবছর ডেঙ্গু আক্রান্ত গর্ভবতী মায়েদের সংখ্যা ও মৃত্যুর হার দুটোই গত বছরগুলোর তুলনায় অনেক বেশি।
হাসপাতালগুলোর মহিলা ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই। সেবা পেতে সময় লাগছে খোদ রাজধানীর হাসপাতালগুলোতেই। আমার প্রেশার একেবারে লো হয়ে গেছে, আমি অনেক অসুস্থ। এখানে আসার পরে কিছুটা স্বস্তি লাগতেছে। আমি 7 মাসের প্রেগনেন্ট, তো এই জন্য আজকে ব্লাড দিব। আমাদের ডোনার আসছে, ব্লাড দিতেছে, তারপর ব্লাড দিলে বোঝা যাবে। আসলে আমার ওয়াইফ গর্ভবতী, তো উনি মানে হঠাৎ করে জ্বরটা আসাতে আমরা টেস্ট করি, রক্ত পরীক্ষা করার পর ওনার ডেঙ্গু ধরা পড়ে। গর্ভকালীন অবস্থায় প্রাকৃতিকভাবেই শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল থাকায় এ সময় গর্ভবতী নারীদের ডেঙ্গু, হেমোরেজিক ও শক সিনড্রোমে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বেশি বলে জানান চিকিৎসকরা। যখন শেষ মুহূর্তে আসছে হাসপাতালে, তখন পেশেন্টটাকে আসলে বাঁচানোটা যাচ্ছে না। ডেঙ্গু পজিটিভ মা যারা আছেন, গর্ভবতী মা, তাদের ক্ষেত্রে বাচ্চা ডেঙ্গু পজিটিভ হয়, সেক্ষেত্রে বাচ্চাকে প্রথম কয়েকদিন খেয়াল রাখা। ডেঙ্গুর ক্ষেত্রে আসলে যেহেতু আমাদের শক হতে পারে অথবা ব্লিডিং হতে পারে, অবশ্যই শুরুতেই চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে। প্যারাসিটামল ছাড়া অন্য কোনো সে খাবে না অবশ্যই। কিন্তু এই মৃত্যুর উচ্চ হারের কারণ সম্পর্কে জাতীয় পর্যায়ে কোনো বিস্তারিত গবেষণা নেই। চিকিৎসকরা বলছেন, জ্বর এলেই এ সময় ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। অবস্থা স্থিতিশীল থাকলেও হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ তাদের। শুরুতেই টেস্টটা করানো উচিত এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। সাবধান, কারণ 1 সেকেন্ডের মধ্যেই আপনার বাচ্চা হয়ে পড়তে পারে মারাত্মক ডেঙ্গু মশার শিকার। সেই জন্যই নিয়ে আসুন কালো হিট। এটা মশাদের মেরে ফেলে সঙ্গে সঙ্গে। কালো হিট, মশাদের বিনাশ তৎক্ষণাৎ। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। তথ্য প্রযুক্তির যুগেও বাড়ছে ব্যাংকের শাখা, কমছে না সশরীরে সেবা গ্রহণের হার। লোকসভা নির্বাচনে রাহুলই কংগ্রেসের প্রধানমন্ত্রী প্রার্থী, অল ইন্ডিয়া জোটের সবুজ সংকেত। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদ। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মংলা বন্দরে ভিড়েছে বাণিজ্যিক জাহাজ এমভি জৈন। সকাল 10টার দিকে বন্দরের হারবাড়িয়া 12 নম্বরে নোঙ্গর করে জাহাজটি। স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিকের সহকারী ব্যবস্থাপক জানান, 8ই আগস্ট ইন্দোনেশিয়ার মুয়ারা পান্তায় বন্দর থেকে 50,450 মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজটি। দুপুরে পণ্য খালাস করে লাইটার জাহাজের মাধ্যমে তাপ বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া শুরু হয়। তথ্য প্রযুক্তির কল্যাণে ঘরে বসে মিলছে ব্যাংকের সেবা, তবুও বাড়ছে ব্যাংকের শাখা। এবছর জুন পর্যন্ত শাখার সংখ্যা দাঁড়িয়েছে 11,212টিতে, যা আগের বছরের চেয়ে 2.11% বেশি। গ্রাহকদের একটি অংশ প্রযুক্তি নির্ভর সেবায় অভ্যস্ত না হতেই শাখা বাড়াচ্ছে ব্যাংকগুলো। তবে ভবিষ্যতে শাখার সংখ্যা কমবে বলছেন সংশ্লিষ্টরা। মেহেদী হাসানের রিপোর্ট। প্রচলিত ব্যাংকিংয়ে এসেছে অনেক পরিবর্তন। শাখায় না গিয়েও সেবা পাচ্ছেন গ্রাহকরা। পাশাপাশি কার্ডের মাধ্যমে অনলাইন সেবা ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমেও করা যাচ্ছে লেনদেন। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, দেশে বর্তমানে ডেবিট ও ক্রেডিট কার্ডধারী গ্রাহক রয়েছে কমপক্ষে 3,27 লাখ। পাশাপাশি 13,704টি এটিএম বুথ, 1,06,000 পয়েন্ট অফ সেল ডিভাইস, 415টি ক্যাশ ডিপোজিট মেশিন এবং 3,335টি ক্যাশ রেজিস্টার মেশিন রয়েছে। এমন বাস্তবতায় স্বাভাবিকভাবেই বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখা বাড়ার কথা নয়, কিন্তু শাখা বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন পর্যন্ত দেশে বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট শাখার সংখ্যা ছিল 11,212টি, যা আগের বছরের একই সময়ের তুলনায় 2.11% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অনলাইন সেবা, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ও কার্ডের মাধ্যমে লেনদেন যেমন বেড়েছে, তেমনি সশরীরে ব্যাংকের শাখায় গিয়ে সেবা গ্রহণকারী গ্রাহকের সংখ্যাও বাড়ছে। আমাদের পুরনো জেনারেশন এখনও আমরা ট্র্যাডিশনাল পদ্ধতিতে ব্যাংকিং করতে অভ্যস্ত, আবার নতুন জেনারেশন যারা আসছে তারা কিন্তু অ্যাপ বেসড ব্যাংকিং অভ্যস্ত। এর জন্যই এখনও ব্রাঞ্চের চাহিদাটা আছে। পরবর্তী প্রজন্ম যখন মূল ধারায় আসবে, তখন হয়তো দেখবেন যে তারা আর ব্রাঞ্চে যেতে চাবে না। অর্থনীতিবিদরা বলছেন, নতুন ব্যাংকগুলোর শাখার সংখ্যা বাড়ানোর প্রয়োজন রয়েছে, তবে পুরনো ব্যাংকের শাখা কমিয়ে আনা উচিত। নতুন যেসব ব্যাংক আসছে তারা তো অবশ্যই এক্সপ্যান্ড করবে, তাদের তো ব্রাঞ্চের দরকার আছে।
কিন্তু যারা পুরনো ব্যাংক তাদের জন্য খুব একটা ব্রাঞ্চ নতুন করে ক্রিয়েট করার দরকার একেবারেই নাই বলেই হয়, এবং কিছু কিছু ব্রাঞ্চ বন্ধ করে হয়তো তারা রিঅ্যালোকেট করতে পারে, রিসাফল করতে পারে। তথ্য প্রযুক্তির সাথে মানুষের খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়লে ব্যাংকিংয়ে আরও জনপ্রিয় হয়ে উঠবে ডিজিটাল মাধ্যম, আর তখন কমে আসবে শাখা খোলার প্রয়োজনীয়তাও। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি নৌকার হাটের খবর দিয়ে। মুন্সিগঞ্জের শিবরামপুরে ইছামতি পাড়ে প্রতি শনিবার বসে কোষা নৌকার হাট। বিভিন্ন আকারের নৌকার পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। 200 বছরের প্রাচীন হাটে ক্রেতা বিক্রেতায় মুখর থাকে শনিবারের বিকেল। তবে খাল বিল শুকিয়ে যাওয়ার পাশাপাশি ইছামতি নদী জৌলুস হারানোয় নৌকা বিক্রিতে আগের সুদিন নেই বলছেন বিক্রেতারা। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। মুন্সিগঞ্জের শ্রীনগরে ইছামতি নদী ও আড়িয়াল বিল কেন্দ্রিক জীবনযাত্রায় একসময় মানুষের চলাচলের একমাত্র ভরসা ছিল কোষা নৌকা। চাহিদা পূরণে শিবরামপুরের হাটে ব্রিটিশ আমল থেকেই সপ্তাহে একদিন বসে নৌকার হাট। বর্ষা মৌসুমে কৃষিকাজ না থাকায় বছরে ৩-৪ মাস নৌকা তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করে কয়েকশো পরিবার। তবে আগের মতো বহমান নেই ইছামতি নদী। জৌলুস হারিয়েছে আড়িয়াল বিল। আশেপাশের জলাশয় ভরাট করে ফেলায় এবং গ্রামের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় কমছে নৌকার চাহিদা। তারপরও পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতেই নৌকা নিয়ে হাটে আসেন বিক্রেতারা। আমরা আগে ভালোই বেচা কিনে করছি, অন্তর্বস্ত কিনতে পারি না, অনেক চলতে আমরা খুব কষ্ট হয়। এখন যেটা হচ্ছে যে আমি যদি নৌকাটা দামে বনে নিতে চাই, একটা ভ্যান গাড়ি করে নিতে চাই। খরচের তুলনায় আমাদের লাভ খুব কমে গেছে। আস্তে আস্তে আমাদের এই ঐতিহ্য হারিয়ে যাবে। প্রতি শনিবার ১-১৫০ নৌকা বিক্রি হয় এই হাটে। আকারভেদে এগুলোর দাম ৩৫০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত। শতরূপা দত্ত, ২১ টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সাইবার নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন, কারিগরি ছাড়া অজামিনযোগ্য নেই কোনো ধারা। সামাজিক মাধ্যম থেকে তারেকের বক্তব্য অপসারণের নির্দেশ হাইকোর্টের, আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের হট্টগোল। পাওনা টাকা না দিয়ে বিদেশে পাচার, ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে 18 শ্রমিকের মামলা, সমন জারি। ঢাকায় শুরু বাংলাদেশ ভারত বার্ষিক প্রতিরক্ষা সংলাপ, সম্পর্ক আরও সুদৃঢ় হবার আশাবাদ। শাহজালালের 3rd টার্মিনালে থাকছে সর্বাধুনিক সব প্রযুক্তি, আন্তর্জাতিক যোগাযোগের হাব হয়ে ওঠার আশা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।